ওয়েল, তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে পাওয়ার ইলেকট্রনিক্সের পরবর্তী পার্টটা করাবো। কালকে আমাদের কি হচ্ছিল, কোনটা কতটা অবধি হয়েছিল কালকে? কালকে তো ওভারভিউটা দিয়েছিল মোটামুটি। কিসের কিসের কি এসসিআর দিয়ে এর শুরু ওভার করেছিলাম বলতো? এসসিআর আচ্ছা, এসসিআর দিয়ে শুরু করেছিলাম। ভেরি গুড। তো আর তাহলে দুটো ট্রানজিস্টর মেথড, দুটো SCR ট্রানজিস্টর দিয়ে করেছে। কালকে থার্মিস্টরটা একটু বলেছিল, জাস্ট মানে কনস্ট্রাকশন একটু বলেছিল কিভাবে হয়। আচ্ছা, বেশ, ঠিক আছে। না ফাইল তাহলে আজকে তার ওয়ার্কিং দিয়ে কাজ শুরু করি, ঠিক আছে? কালকেও একটু ওয়ার্কিংটা বলেছিলাম, তো সেটা কিছুটা বলেছিলাম আর কি। আজকে আমি একদম কমপ্লিট তার ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কি কাজ করে সেগুলো তাহলে আজকে শুরু করছি, ঠিক আছে? দেখ, স্ক্রিন এসছে। স্ক্রিন দেখতে পাচ্ছিস? হোয়াইট স্ক্রিন। আর কালো হয়ে যাচ্ছে একটু পরে আসছে। আচ্ছা, ঠিক আছে। এখন সবাই দেখতে পাচ্ছিস কি? তাহলে শুরু করতে পারি আর কি। না না, সে ব্ল্যাক স্ক্রিন হয়েছে। না না, সে ব্ল্যাক স্ক্রিন হয়েছে। এখনো হোয়াইট স্ক্রিন দেখা যাচ্ছে না? না না, একটা ফ্লিকার আসতো সাদা। দেখতে পেলে বলবো। এবার না এখনো নয়। আচ্ছা, না না, সাদা একটা হোয়াইট ফ্লিকার এসেছিল। এবার এবার আচ্ছা, বেশ, এবার তাহলে দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে শুরু করে দিলাম। ওয়েল, একটা থাইরিস্টার সম্বন্ধে কালকে মোটামুটি আমি তার যে কনস্ট্রাকশন সেটা বলেছি। আজকে সেটার ওয়ার্কিংটা নিয়ে আর একটু ডিটেলড আলোচনা করা যাক। দেখ, একটা থাইরিস্টারকে যদি আমরা দেখি তাহলে তার দুটো ব্লকিং মোড আছে। ব্লকিং মোড মানে যে অবস্থায় তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে? প্রথমটাকে আমরা বলবো রিভার্স ব্লকিং মোড। রিভার্স ব্লকিং মোডটা তোরা জানিস মোটামুটি, ডায়োডের ক্ষেত্রে যেমন রিভার্স বায়াসড হয়, এখানেও ঠিক সেরকমই একটা ব্যাপার। তো রিভার্স ব্লকিং মোড জিনিসটা একটা যদি ছবি আঁকি আমরা, এই ধর থাইরিস্ট, এক সেকেন্ড, উল্টো পোলারিটি হয়ে যাবে। ধর এই হচ্ছে থাইরিস্টার একটা। আসলে এই যে এই গ্রাফিক ট্যাবলেটটা, এটা এখনো ঠিক হাতটা সেট হয়নি আমার, এই জন্য একটু প্রবলেম হচ্ছে।
এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। ওকে, এটা তো তোরা দেখেই বুঝতে পারছিস, তো আমি সাইন দিয়ে দিচ্ছি। তো দেখ, যখন এইভাবে কানেক্ট করা হয়, আচ্ছা এটা ধর J1, এটা J2, এটা J3, ঠিক আছে? যখন আমরা এইভাবে কানেক্ট করি, এইভাবে যখন কানেক্ট করা হয়, সেটাকে আমরা বলবো রিভার্স ব্লকিং মোড। কারণ দেখ, এখানেতে J1 আর J3 যে দুটো আছে, এই দুটোই কিন্তু কি হয়েছে, রিভার্স বায়াসড, তাই না? J1 আর J3 এই দুটো ক্ষেত্রেই কিন্তু, এই দুটো জাংশনের ক্ষেত্রেই কিন্তু রিভার্স বায়াসিং মোড কাজ করছে। ওকে, তো এবার এটার ফলে কি হবে, এটার ফলে কোনোভাবেই কোনো দিক থেকে কারেন্ট ফ্লো হবে না, তাই জন্য এটাকে বলা হয় রিভার্স ব্লকিং মোড। ঠিক আছে, এইবার এর পরে দেখ আরেকটা জিনিস আছে যেটা অনেকটাই এই রকমেরই কানেকশনটা, কিন্তু সেটাতেও ব্লকিং হচ্ছে। সেটাকে আমরা বলবো হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড। এটা গেল রিভার্স ব্লকিং, এর পরেরটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড। ফরওয়ার্ড ব্লকিং মোডে কি হবে, ফরওয়ার্ড ব্লকিং মোডে সব একই রকম থাকবে, শুধু আমরা এখানের যে কানেকশনটা আছে এটাকে ঘুরিয়ে দেবো। এবার কি হচ্ছে দেখ, J1টা কি, J1টা ওপেন হয়ে যাচ্ছে কারণ ফরওয়ার্ড বায়াস। J3টা কি, J3টা ওপেন হয়ে যাচ্ছে ফরওয়ার্ড বায়াস। কিন্তু মাঝের যে গেটটা অর্থাৎ J2টা কি থাকছে, J2টা রিভার্স বায়াস কন্ডিশনে থেকে যাচ্ছে। এবার এই কন্ডিশনটাতে কিন্তু এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা পসিবল হচ্ছে না, তাই এই মোডটাকে আমরা বলবো ফরওয়ার্ড ব্লকিং মোড। আগেরটাকে বলেছিলাম রিভার্স ব্লকিং মোড, এটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড। এবার এখানে একটা ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোয়েশ্চেন আসতে পারে। ইন্টারভিউ কোয়েশ্চেনটা কি, যে ইন দিস ফরওয়ার্ড ব্লকিং মোড ইজ দেয়ার এনি কারেন্ট ফ্লো? কি উত্তর হবে বলতো? হ্যাঁ হতে পারে, মানে অল্প কারেন্ট তো নো হবে, নো। মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট হতে তো পারে, সেটা কন্ট্রিবিউটরের জন্য হতে পারে, কিন্তু এমনি তো কারেন্ট লিকের কারেন্টটা তো থাকবে, সব লিকের সময়। কারেন্ট একটা থাকবে মাইনরিটি ক্যারিয়ারের জন্য। ঠিক বলেছিস। এবার এটার মধ্যে দিয়ে খুব মাইনর একটা অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে, একদম কারেন্ট ফ্লো হবে না তা নয়, খুব মাইনর একটা অ্যামাউন্টের কারেন্ট ফ্লো হবে, কিন্তু মেজর কারেন্ট ফ্লো যেটা হয় আর কি, যেটা ডিজায়ার্ড, সেটা এর মধ্যে দিয়ে হবে না। সেই জন্য এটাকে আমরা ব্লকিং মোডের মধ্যে ফেলছি। তার মানে কটা ব্লকিং মোড রয়েছে, রিভার্স ব্লকিং মোড আর ফরওয়ার্ড ব্লকিং মোড। হ্যালো দাদা। হ্যাঁ বল। হ্যাঁ বলছি, রিভার্স ব্লকিং মোডের সময় তখন কি মানে ওই লিকেজ কারেন্টটা ফ্লো করবে না? রিভার্স ব্লকিং মোডে যেটা হবে সেটা একদম নেগলিজেবল, বাট এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে যদি স্যাচুরেশন কন্ডিশনে চলে যায় এটা, তখন একটা স্যাচুরেশন, রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলে, সেই রিভার্স স্যাচুরেশন কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এবার নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে এই দুটোকে যদি আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মধ্যে ফেলি তাহলে ব্যাপারটাকে কেমন দেখতে লাগে। ক্যারেক্টারিস্টিক্স কার্ভ নিশ্চয়ই জানিস তোরা কাকে বলে, তাই তো? ভিআই কার্ভ। হ্যাঁ, ভিআই কার্ভ। তো দেখ, এটার মধ্যে ধর এই সাইডটাকে আমি নেগেটিভ ভোল্টেজ হিসেবে রাখলাম, এই সাইডটাকে আমি পজিটিভ ভোল্টেজ হিসেবে রাখলাম, এইটাকে আমি ফরওয়ার্ড কারেন্ট ধরলাম, মানে এটাকে আমি কি দিয়ে ডিনোট করব, আইএফ জাতীয় কিছু একটা লিখলে অসুবিধা হবে কি, আইএফ ধরছি ধর। এটাকে অবশ্য আই প্লাসও ধরা যায়, ফরওয়ার্ড কারেন্ট, আর এটা হচ্ছে রিভার্স কারেন্ট। ওকে, তাহলে এবার যদি আমরা দেখি যে রিভার্স ভোল্টেজ যখন আমরা ইউজ করছি, রিভার্স ভোল্টেজ যখন ব্লকিংটা ইউজ করছি, মানে আমাদের এর আগে আমরা যেটা দেখলাম এটা তো ফরওয়ার্ড ব্লকিং, এর আগেরটা যেটা মানে রিভার্স ব্লকিং হিসেবে আমরা যেটাকে ধরছিলাম,
সেটা যদি আমরা দেখি তাহলে ব্যাপারটা কিরকম হবে দেখ, ধর এটা 0 পয়েন্ট, এখানে কোনো ভোল্টেজ নেই, নিউট্রাল দিস পয়েন্ট। এই নিউট্রাল পয়েন্টটাতে কি হবে, কোনো দিকে কোনো রকম কিছু ফ্লো নেই। বাট আমি যত ভোল্টেজটাকে বাড়াতে শুরু করছি, দেখ সামান্য একটু ভোল্টেজটাকে যখন বাড়াচ্ছি, এক সেকেন্ড দাঁড়া, একটু এটাকে সরু না করে নিলে ড্রয়িংটা করা একটু মুশকিল হবে। হ্যাঁ দেখ, যখন ভোল্টেজটাকে হালকা বাড়ালাম আমি এখান থেকে, তখন দেখ সামান্য অ্যামাউন্টের কারেন্ট ফ্লো কিন্তু হচ্ছে, ঠিক আছে, যেটা রিভার্স বায়াসড অবস্থাতেও কিন্তু তোরা ডায়োডের ক্ষেত্রেও দেখেছিস একটা খুব নমিনাল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হয়, তাই এইটুকু যে অ্যাবভ আপলিফটে উঠেছে সেটুকু কিন্তু হচ্ছে। তারপর একটা নির্দিষ্ট টাইম জুড়ে এখানে আর কোনো কারেন্ট ফ্লো নেই, ওইটুকুই কারেন্ট ফ্লো আছে, ঠিক আছে। তার মানে নির্দিষ্ট ভোল্টেজ জুড়ে, কি বলছিস? বলছি নির্দিষ্ট ভোল্টেজ জুড়ে বলো, তার একটা টাইম জুড়ে বলো। হ্যাঁ, নির্দিষ্ট একটা ভোল্টেজ জুড়ে, তাই তো দেখাচ্ছি আমি। দেখ নেগেটিভ ভোল্টেজের দিকে প্রোগ্রেস করছে, একটা নির্দিষ্ট ভোল্টেজ অবধি এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো নেই, কোনো কারেন্ট ফ্লো নেই, ঠিক আছে। কিন্তু যখন একটা নির্দিষ্ট ভোল্টেজকে আমার ওভারকাম করে যাচ্ছে, ধর এই পয়েন্টটা আমি ধরে নিলাম সাম ভোল্টেজ, হ্যাঁ ভিবি ধরলাম, এটা মানে ব্রেকডাউন ভোল্টেজ ধরলাম আমি এই জায়গাটাকে। তাহলে এই ব্রেকডাউন ভোল্টেজের জায়গাটাতে এসে কি হচ্ছে, একটা দেখা যাচ্ছে ব্রেকডাউন ঘটছে এবং একটা অ্যাব্রাপ্ট কারেন্ট ফ্লো হচ্ছে, অ্যাব্রাপ্ট কারেন্ট ফ্লো হু হু করে বেরিয়ে যাচ্ছে এরকম ভাবে, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স ব্রেকডাউন, ঠিক আছে। এবং এই যে কি বলছিস, এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, এই পার্টটাকে আমরা বলবো। ওয়েট, আবার কেউ একটা জয়েন করছে, ওকে। তোরা বোর্ডটা দেখতে পাচ্ছিস তো? হ্যালো, ঠিক আছে। হ্যাঁ 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 তো এবার এই পয়েন্টটা এসে কি হচ্ছে, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজটাতে আসার পরে একটা অ্যাব্রাপ্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছে। তার মানে এই জায়গাটাতে গিয়ে কি হচ্ছে, ব্রেকডাউনটা অকার করে গেছে, অর্থাৎ অলরেডি ড্যামেজ যেটুকু হওয়া সেটা হয়ে গেছে। এবার দেখ আমরা রিভার্স ভোল্টেজ ব্লকিং পার্ট কোনটুকুকে বলবো। দেখ রিভার্স ভোল্টেজ ব্লকিং পার্ট আমরা বলবো হচ্ছে এই পার্টটাকে, এই যেটুকু অবধি, মানে ধর যেটুকু যেখান থেকে যে অবধি পার্টটাতে কোনো রকম কারেন্ট ফ্লো চেঞ্জ হচ্ছে না। দেখ প্রথম যে পার্টটা সেখানে একটা কারেন্ট ফ্লো চেঞ্জ হচ্ছে, বাট সেটা খুব নমিনাল, তাই সেটাকেও আমরা এর মধ্যেই ধরতে পারি। বেসিক্যালি এইখান থেকে এই পার্টটাকে পুরোটাকেই আমরা বলবো হচ্ছে, এই যে আমি পুরোটা দাগটা দিতে পারলাম না, মানে এই পার্ট থেকে এই পার্ট অবধি পুরোটাকেই আমরা বলবো হচ্ছে রিভার্স ভোল্টেজ ব্লকিং। বোঝা গেছে? এই পার্টটা পুরোটাই হচ্ছে রিভার্স ভোল্টেজ ব্লকিং। এটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে? কারোর বুঝতে অসুবিধা হয়েছে? সবাই বুঝেছিস তো? না দাদা ঠিক আছে, বাস ঠিক আছে। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ ব্লকিং। ফরওয়ার্ড ভোল্টেজ ব্লকিংটা দেখ খুব ইন্টারেস্টিং, তবে যেটা বলে রাখি সেটা হচ্ছে ডায়োডের সঙ্গে এটার একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে দেখ রিভার্সের দিক থেকে সেম, বাট ফরওয়ার্ডটা তো এক ধরনের ব্লকিং হচ্ছে, মানে মাঝখানেরটা মানে মাঝখানের যে গেটটা এই জাংশনটা J2টা সেটা তো সেই রিভার্স বায়াসড হয়ে রয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে একটু আলাদা আছে ডায়োডের থেকে। সেটা হচ্ছে তোরা ফরওয়ার্ড বায়াসিংটা যখন যাবি, ফরওয়ার্ড ব্লকিং মোডটা যখন দেখবি, দেখাবো যখন এখন আমি, তখন দেখবি যে ডিফারেন্স আছে একটা। ডিফারেন্সটা কি দেখ, আমি দেখাচ্ছি ব্যাপারটা। ধর ফরওয়ার্ডের ক্ষেত্রে কি হচ্ছে, এরকম ভাবে আমি এদিকে পজিটিভ দিচ্ছি, এদিকে নেগেটিভ দিচ্ছি, ফলে এই দুটো এই J1 আর J3 কি হচ্ছে, J1 আর J3 ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু মাঝেরটা এই J2টা তো রিভার্স বায়াসড, এবার আমাকে তো টোটাল কারেন্ট ফ্লোটার দিকে নজর রেখেই গ্রাফটা বানাতে হবে, কারণ আমি তো কোনো নির্দিষ্ট একটা ডায়োড বা একটা ব্লকের ক্ষেত্রে গ্রাফটা বানাচ্ছি না, আমি গ্রাফটা বানাচ্ছি টোটাল এই এসিআরটা থাইরিস্টার জন্য, পুরোটার জন্য। তাহলে এবার মাঝেরটা যেহেতু রিভার্স বায়াসড হয়ে রয়েছে, তাই কারেন্ট ফ্লো হচ্ছে না, সামান্য যেটুকু কারেন্ট ফ্লো হওয়া সেটুকু হচ্ছে।
এবার দেখা যাচ্ছে এখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ ইনক্রিজ করার পর দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে যে একটা ব্রেকডাউন ঘটছে। এটা হচ্ছে কোনটার ব্রেকডাউন? J2 ব্রেকডাউন। এবার এই J2 ব্রেকডাউনটা কেন হচ্ছে সেটা আমি পরে বোঝাবো, বাট এটুকু দেখ যে এইখানটাতে একটা পয়েন্টে এসে J2টা ব্রেকডাউন করে যাচ্ছে। J2টা ব্রেকডাউন করে যাচ্ছে কোন মোডে? ওর রিভার্স মোড, কিন্তু টোটালটার ক্ষেত্রে ফরওয়ার্ড মোড। এবার যখনই ব্রেকডাউন করে যাচ্ছে তখন কি হচ্ছে? তখনই একটা কারেন্ট ফ্লো করবে। এবার দেখ কারেন্ট ফ্লোটা কিরকম করছে। বেসিক্যালি এই ব্রেকডাউনটা ঘটে যাওয়ার পর আমি যেটা কালকে বলেছিলাম তোদের নিশ্চয়ই মনে আছে, যে আমি যদি গেটে একবার একটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিই তাহলে কি হয়? গেটটা ল্যাচ হয়ে যায়। গেটটা যদি ল্যাচ হয়ে যায় তাহলে কি আমার এই ভোল্টেজটা আর এতটা ইনক্রিজ করার দরকার হবে কারেন্ট ফ্লো করার জন্য? না না তখন কম ভোল্টেজ ব্রেক করে আসছে, তখন ওটা একদম লো ভোল্টেজ দেবে, ব্যাপারটা তখন দেখ, ওটা একদমই লো ভোল্টেজ দেবে, মানে ভোল্টেজ ড্রপ দেবে। ব্যাপারটা হচ্ছে আমি ব্যাপারটা দেখাচ্ছি। দেখ যদি আমি এই সেম কার্ভটাই দেখি, আমি যদি ট্রিগারিং করতাম, অর্থাৎ গেটে যদি আমি একটা কিছু দিতাম, ঠিক আছে, এখানে যদি ধর আমি একটা পজিটিভ দিতাম, তাহলে কি হতো? তাহলে আমার এইটুকু ওঠার পরই যখন এখান থেকে ট্রিগারিং পেয়ে যাচ্ছে, ধর এইখান থেকে গেট ট্রিগারিং আমি অন করলাম, এই জায়গাটাতে গিয়ে গেট ট্রিগারিং হচ্ছে। গেট ট্রিগারিং হওয়ার পর কি হচ্ছে? এটা জাস্ট এখান থেকে একটুখানি উঠছে, উঠে এই নি পয়েন্টটা পেরিয়ে একটা কারেন্ট ফ্লো করছে। গেট ট্রিগারিং হলে আমি এই ফেনোমেনাটা দেখতে পেতাম। তখন আর এই যে তোর ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কি হতো? এতটা অ্যাব্রাপ্টলি হাই করার আমার দরকার হতো না, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিগার অন মোড। ট্রিগার অন মোডে আমার এইটুকু জাস্ট ভোল্টেজ ইনক্রিজ করলে, মানে যেহেতু ওটার কারেন্ট ফ্লোটা কার ওপর ডিপেন্ডেন্ট, ওখানে কারেন্ট ফ্লোটা ম্যাক্সিমামটাই গেটটা ট্রিগারিং আছে কিনা তার উপর ডিপেন্ডেন্ট। তো গেটটা আমার ট্রিগারিং থাকলে কি হবে? কারেন্ট ফ্লো হবে, তাই তো? কিন্তু যদি আমার গেটটা ট্রিগারিং না থাকে তাহলে কি হচ্ছে? তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ভোল্টেজ, যেটাকে আমরা ভিভি বলতে পারি, এই পয়েন্টটায় আসা অবধি কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না, মানে ওই খুব নমিনাল অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো হচ্ছে আর কি। এবার যখনই এই পয়েন্টটা এসে গেল কি হচ্ছে? ব্রেকডাউন ঘটছে। এই যে ব্রেকডাউনটা ঘটলো, এই ব্রেকডাউনটা ঘটার ফলে কি হচ্ছে? একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে নমিনাল। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই পয়েন্টটায় দেখ গেটটা কিন্তু ট্রিগার হচ্ছে, আর গেট একবার ট্রিগার হয়ে যাওয়ার মানে হচ্ছে সেটা ল্যাচ হয়ে যাওয়া। তার মানে আমরা যেটা ড্র করতে পারি, অর্থাৎ এখানের যে কারেন্ট ফ্লোটা, সেই কারেন্ট ফ্লোটা আমি এখান থেকে কোনো লাইন কিন্তু তুললাম না, বিকজ এখানে আমার আর কনস্ট্যান্ট এই ভোল্টেজটা লাগছে না। কিন্তু একবার এই পয়েন্টটায় পৌঁছে গেলেই তখন কিন্তু আমার বেসিক্যালি এই জায়গাটাতে যে ভোল্টেজটা ছিল এই ভোল্টেজটাতেও কিন্তু তখন ফ্লো করবে, কারণ তখন অলরেডি ল্যাচ হয়ে গেছে। তাই তখন আমার এদিকের কার্ভটা হবে এই রকম। বোঝা গেল না? কারোর বুঝতে অসুবিধা আছে? আরেকবার বুঝিয়ে দেবো, বল। বুঝতে পারিনি আরেকবার বলো। বুঝতে পারিস নি? আচ্ছা ফাইন। দেখ এমনি অবস্থায় কেটে কেটে যাচ্ছে, আরেকবার একটু বলো তো। আচ্ছা, এমনি অবস্থায় যদি ধর আমরা দেখি, তাহলে যখন আমার ট্রিগার করব, আমি যখন ট্রিগার করার মতো কন্ডিশন রয়েছে, আমি ট্রিগার করছি, অর্থাৎ গেটে একটা কিছু পাওয়ার দিচ্ছি, তখন কি হচ্ছে? একটা এদিকে একটা নমিনাল ভোল্টেজ। দেখ এটা বেসিক্যালি কোন ভোল্টেজের গ্রাফ? এই ভোল্টেজের গ্রাফটা হচ্ছে অ্যানোড ক্যাথোড ভোল্টেজের গ্রাফ, ঠিক আছে? অ্যানোড আর ক্যাথোডের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স, সেই ভোল্টেজ ডিফারেন্সটার গ্রাফ হচ্ছে এইটা। এইখানে যে ভিটাকে আমরা দেখাচ্ছি সেই ভিটা, ঠিক আছে? এবার দেখ তখন কি হচ্ছে? অ্যানোড ক্যাথোডের মধ্যে একটা নমিনাল ভোল্টেজ যেটুকু দরকার সেটুকু থাকলেই, যেহেতু আমার গেট ট্রিগারিং হচ্ছে, এখান থেকে আমি একটা কারেন্ট ফ্লো পাচ্ছি, কারণ আমার গেটটা ওপেন, যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে J1 J3 ওপেন। এবার গেটটাকে ট্রিগার করার ফলে J2 ওপেন, তার ফলে একটা কারেন্ট ফ্লো হচ্ছে এখান থেকেই। এই ভোল্টেজে থাকলেই কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? অ্যানোড আর ক্যাথোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স এইটুকু থাকলেই কারেন্টটা ফ্লো হচ্ছে। একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সামান্য, যেটুকু এসসিআর এর মধ্যে ভোল্টেজ ড্রপ হওয়ার কথা সেটুকু একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, বাট তারপরে কারেন্টটা ফ্লো করছে। ওকে, এই যে নি পয়েন্টটা ক্রিয়েট হচ্ছে, এই নি পয়েন্টটা কেন ক্রিয়েট হচ্ছে? কারণ এই ভোল্টেজ ড্রপটা যেটা বললাম। এবার দেখ
যদি আমার গেট ট্রিগারিংটা না থাকে, গেট ট্রিগারিংটা যদি না থাকে তাহলে কি হবে দেখ, এটাকে একটা অ্যাব্রাপ্টলি হাই ভোল্টেজ অবধি এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। ডায়োডের মতো হবে। তার কারণটা হচ্ছে মাঝখানে জে টুটাকে যদি তোরা একটা ডায়োড ভাবিস, মাঝখানে জাংশন টুর দুদিকে যে দুখানা ব্লক আছে এন আর পি, ওটাকে যদি তোরা একটা ডায়োড ভাবিস কমপ্লিট, তাহলে সেটা তখন কিসে আছে, রিভার্স বায়াসড মোডে রয়েছে। মাঝখানে জে টুটা রিভার্স বায়াসড মোডে রয়েছে সেই টাইমেতে। কারণ দেখ আমি এদিকে পজিটিভ দিয়েছি, এদিকে নেগেটিভ দিয়েছি, তার ফলে এখানে কি হচ্ছে, এখানে নেগেটিভ আসছে, এদিকে পজিটিভ আসছে, তার মানে কি সেটা রিভার্স বায়াস। তো এবার যখন মাঝেরটা রিভার্স বায়াসে আছে তখন দেখ এত অবধি কিন্তু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না। এইবার আমি এখানে একটা নির্দিষ্ট ভোল্টেজে পৌঁছেছি, যে ভোল্টেজটা যথেষ্টই বেশি ভোল্টেজ, সেখানে যখন আমি পৌঁছেছি তখন কি হচ্ছে দেখ, তখন মাঝের ডায়োডটা একটা টার্মিনাল ব্রেকডাউন একটা করছে। মাঝের ডায়োড মানে মাঝের যে এনপিআর যে ইয়েটা জে টু যে জাংশনটা আছে, জে টু জাংশনটা একটা ব্রেকডাউন করছে। সেই ব্রেকডাউনটা করার পরে দেখ একটা কারেন্ট ফ্লো হচ্ছে, একটা এরকম কারেন্ট ফ্লো হচ্ছে এখান থেকে, কারণ ব্রেকডাউন করে গেছে। এখন তিনটে গেটই ওপেন, কারেন্ট ফ্লো হবে। কিন্তু আমি কারেন্ট ফ্লোটা কেন এইখানে আঁকলাম না, কেন আমি এটাকে দাগ দিয়ে এটার সঙ্গে জুড়ে দিলাম, তার কারণটা হচ্ছে আমি গেটটার জন্য না সেটা বলছি না আমি, মানে আগের দিন আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একবার যদি আমার গেটটা ট্রিগার হয়ে যায় এবং যদি একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো চলতে থাকে, তাহলে কিন্তু গেটের সাপ্লাইটাকে আমি যদি রিমুভও করে দিই তারপরেও কিন্তু কারেন্ট ফ্লোটা বজায় থাকবে। কালকে কিন্তু এটা আমি দেখিয়েছি ক্লাসে, কেন মানে থাকবে সেটা আমি আজকে আমি আরেকবার দেখিয়ে দেবো না হয়, যাদের কালকে ছিলি না বা বুঝতে অসুবিধা হয়েছে। তার মানেটা কি, গেটটা ল্যাচিং হয়ে যাচ্ছে, মানে মাঝখানের যে জে টু যে জাংশনটা রয়েছে সেই জাংশনটাতে ল্যাচ হয়ে যাচ্ছে। অর্থাৎ তখন একবার যখন আমার এই পয়েন্টটায় পৌঁছে যাচ্ছে, একবার এই পয়েন্টটায় পৌঁছে যাওয়ার পরে কিন্তু আমার আর এই ভোল্টেজটাকে বজায় রাখার দরকার পড়ছে না, তখন অনেক লোয়ার ভোল্টেজেও কিন্তু কারেন্ট ফ্লোটা হচ্ছে, যা ঠিক যেন ট্রিগারিং হওয়ার মতো। মানে তখন অলরেডি ট্রিগারিং হয়ে গেছে, তখন আমাকে আলাদা করে আর গেট ট্রিগারিং করতে হচ্ছে না, কিন্তু তখন ঠিক ট্রিগারিং এর ফেনোমেনাটা শো করছে। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। বাহ, ঠিক আছে। তাহলে এবার আমাকে বল যে এর মধ্যে ফরওয়ার্ড ব্লকিং মোড কোনটুকুকে বলবো? ফরওয়ার্ড ব্লকিং, জেটু জাংশনটা, জাংশন। দেখ এই পার্টটাকে আমরা ফরওয়ার্ড ব্লকিং মোড বলবো। ওকে, গ্রাফে চাইছি। হ্যাঁ, এই পার্টটাকে আমরা ফরওয়ার্ড ব্লকিং মোড বলবো। তাহলে ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা মোটামুটি বোঝা গেল। এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কিন্তু পরীক্ষায়, যদি তোদের পরীক্ষা হয় আর কি, আসতে পারে। সো মানে এইটা খুব ইম্পর্টেন্ট আর কি। ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা যদি তোরা কনসেপচুয়ালি ঠিকঠাক বুঝে থাকিস তাহলে ওকে, যদি না বুঝে থাকিস আবার বলছি, কেউ যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে বলিস, আমি আবার বুঝিয়ে দেবো। ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কিভাবে একটা যে কোনো কিছুর ক্ষেত্রে, ধর যে কোনো সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্ষেত্রে তোরা ডাটা শিট কাকে বলে জানিস নিশ্চয়ই? ডাটা শিট জানিস? ডাটা শিট কাকে বলে? না 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 হ্যাঁ জানি। না না ঠিক আছে, যারা জানিস না তাদের জন্য আমি আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, সেটা একটা এসসিআর হতে পারে, একটা আইসি। একবার শুনতে পাচ্ছি না। হোয়াটএভার, যাদের কোনো এইটা বুঝতে অসুবিধা হচ্ছে কোনো নেটওয়ার্কের প্রবলেমের জন্য, তাদের চিন্তার কোনো কারণ নেই। পুরোটা রেকর্ডিং হচ্ছে এবং এটা কিন্তু তোরা ইউটিউবে পেয়ে যাবি, যেমন আগের ক্লাসটা রেকর্ডিং হয়েছে। তো সেই কারণে আমি জাস্ট পরবর্তী জায়গাটায় যাচ্ছি। সেটা হচ্ছে যে দেখ, ডাটা শিট হচ্ছে যে কোনো একটা, যদি আমি যে কোনো এনি আইসি বল, কোনো ট্রানজিস্টার বল, এসসিআর বল, এনিথিং, ডায়োড বল, যে কোনো এই ধরনের যে সেমিকন্ডাক্টর ডিভাইস, তার বিভিন্ন অ্যাট্রিবিউটস নিয়ে যে কোম্পানি সেটা বানাচ্ছে তারা একটা 2-3 পাতার একটা ডকুমেন্ট প্রকাশ করে, যাকে বলা হয় ডাটা শিট। তাতে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, তার বিভিন্ন রকম ভোল্টেজ মোড,
তার আপার ভোল্টেজ লিমিট, লোয়ার ভোল্টেজ লিমিট, টোটাল কারেন্ট কত হয়, থার্মাল রেশিও, এই সব জিনিসগুলো সব দেয়া থাকে, তাকে বলা হয় ডাটা শিট। এবং এটা ইন্টারনেটে ওয়াইডলি অ্যাভেলেবেল। তোরা যদি একটা এসসিআর হাতে পাস, তোরা জানিস না যে এটা কি, মানে আমি বললাম কোনো একটা সামথিং, কোনো একটা ট্রানজিস্টারের মতো দেখতে একটা জিনিস হাতে পেলি যেটা তোরা জানিস না কি, তখন তোরা কি করবি, সেই যে নাম্বারটা আছে ওর ওপর নাম্বারটা প্রিন্টেড যেটা আছে সেটা গুগলে দিয়ে সার্চ করবি। ধর সেটার নাম হচ্ছে C2C051, এরকম কিছু একটা আছে। তোরা কি করলি, এবার সেটাকে গুগলে টাইপ করলি C2C051 ডাটা শিট, তখন দেখবি বেশ কিছু পিডিএফ ডকুমেন্ট দেখাচ্ছে। সেগুলো যদি খুলিস তার মধ্যে কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স কার্ডটা দেখতে পারবি রিয়েল টাইম। ওরা যেহেতু ওই অসিলোস্কোপ বা ওই জাতীয় জিনিস দিয়ে রেকর্ড করে ডাটা শিটটা বানায়, সেহেতু সেটা রিয়েল টাইম দেখতে পারবি, কিন্তু এই জাতীয় জিনিসগুলো কিন্তু সেখানে পাবি। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন কেস অফ আন্ডারস্ট্যান্ডিং এনি সেমিকন্ডাক্টর ডিভাইস। ওকে, তাহলে আমরা ব্লকিং মোডগুলো দেখলাম, এবার আমরা কন্ডাকশন মোডগুলো দেখব। ঠিক আছে, ব্লকিং মোডটা আশা করি কারোর কোনো অসুবিধা হয়নি। এবার আমরা কন্ডাকশন মোডটা দেখবো। দেখ, কন্ডাকশন মোডের জন্য আমি এই সেম গ্রাফটাই রেখে দেবো, এই গ্রাফটা কিন্তু আমি চেঞ্জ করব না, কারণ বেসিক্যালি কন্ডাকশন মোডটাও কিন্তু এই গ্রাফের মধ্যেই পড়ে। আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আগে ফরওয়ার্ড কন্ডাকশন মোডটা দেখিয়ে নিই। ঠিক আছে, এটা ফরওয়ার্ড ব্লকিং ছিল, আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন মোড। তো ফরওয়ার্ড কন্ডাকশন মোডটাতে কানেকশনটা কি, কানেকশনটা একই রকম কানেকশন, শুধু এইখানে আমরা ট্রিগারিং করছি। বেসিক্যালি এইখানে আমরা ট্রিগারিং করছি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো এখানে বেসিক্যালি গেটে আমরা একটা ট্রিগারিং করছি, তার ফলে কি হচ্ছে দেখ, এটার ফলে এই যে পার্টটা আমি তখন আঁকলাম না, এই যে এই জায়গাটা, যে এখানে আমি একটা এক্সটার্নাল ট্রিগার করছি, এই এক্সটার্নাল ট্রিগারিংটা করার যে ব্যাপারটা সেটাই হচ্ছে এইটা। এটার ক্ষেত্রে কি হবে, মাঝের গেটটা ওপেন হয়ে যাবে, মাঝের গেট বলছি, মাঝের জাংশনটা ওপেন হয়ে যাবে। মাঝের জাংশনটা যখন ওপেন হয়ে যাবে তখন কি হবে, তখন এর মধ্যে যে কারেন্ট ফ্লোটা তাতে একটা ইনক্রিজ দেখা যাবে, ইনক্রিজড কারেন্ট ফ্লো দেখা যাবে। এবং তার ফলে কি হবে, এইখান থেকে তখন আর আমাকে এই পার্টটায় যেতেই হচ্ছে না, তখন আমাকে আর এই যে এই পার্টটায় আমায় যেতেই হচ্ছে না, তখন আমার গ্রাফটা হবে শুধু এইটুকু। অর্থাৎ এইটুকু একটা ভোল্টেজ ডিফারেন্স আছে অ্যানোড আর ক্যাথোডের মধ্যে মিনিমাম। এরপর কি হচ্ছে, আমার ট্রিগারিং আসছে, ট্রিগারিং আসার পরে কি হচ্ছে, এখানে একটা সামান্য ভোল্টেজ ড্রপ হচ্ছে, হয়ে কিন্তু কারেন্ট ফ্লোটা শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড কন্ডাকশন মোড, যেখানে আমি এক্সটার্নালি ট্রিগার করছি এটাকে। বোঝা গেল নিশ্চয়ই, এটাতে নতুন করে কিছু বোঝার নেই। এবার দেখ, এটাকে আমি কালকে বুঝিয়েছিলাম, এখানে যে ইম্পর্টেন্ট ফেনোমেনা সেটা হচ্ছে আমি একবার গেটটাকে ট্রিগার করলেই হয়, আর সেকেন্ডবার গেটটাকে আমার ট্রিগার করার দরকার পড়ে না, কারণ ওটা ল্যাচিং হয়ে যায়। সেই পার্টটা দেখ, সেই পার্টটাকে যদি আমি বোঝাই তাহলে ব্যাপারটা কিরকম হবে সেটা হচ্ছে, দেখ আমি যদি এটাকে আবার ওই ট্রানজিস্টার দিয়ে কালকের মতো করে এটাকে যদি আমি আবার কনস্ট্রাক্ট করি, দেখ এই একটা ট্রানজিস্টার, এই একটা ট্রানজিস্টার, দুটো ট্রানজিস্টার। তাহলে এই দুটো ট্রানজিস্টার দিয়ে আমি বলেছিলাম দুটো বিজেটি দিয়ে এটাকে কনস্ট্রাক্ট করা যায়। এবার এর মধ্যে অ্যানোড কোনটা হবে, এটা অ্যানোড হবে, এটা ক্যাথোড হবে, আর এটা কি হবে, এটা গেট হবে। ওকে, এবার দেখ এটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা এনপিএন, একটা পিএনপি, ওপরেরটা পিএনপি, নিচেরটা এনপিএন। তাহলে ওপরেরটাতে ইবিসি এইগুলো হবে, আর নিচেরটার কি হবে, নিচেরটার এইটা বি হবে, তো দেখেই বুঝতে পারছিস, এইটা সি হবে আর এইটা ই হবে। ওকে,
তো দেখ কি হচ্ছে, দেখ প্রথম অবস্থায় কোনো দিকে আমি কোনো কিছু দিইনি, ঠিক আছে? প্রথম অবস্থায় কি হচ্ছে, কোনো দিকে কোনো কিছু দিইনি, তাহলে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না গেটে, এবং সেই কারণে অ্যানোড টু ক্যাথোড কোনো কিছু কারেন্ট ফ্লো হচ্ছে না, অর্থাৎ থাইরিস্টারটা সুইচ অফ রয়েছে। এরপরে আমি কি করছি দেখ, সেকেন্ড স্টেপে আমি বেসে মানে এই গেটে একটা কারেন্ট ফ্লো দিচ্ছি। গেটে আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, তার ফলে একটা কারেন্ট ফ্লো অকার করছে ওখানে। এবার যখন গেটে কারেন্ট ফ্লো হচ্ছে তখন কি হচ্ছে, সেটা বেসিক্যালি এই নিচের যে ট্রানজিস্টরটা, নিচের যে এনপিএন ট্রানজিস্টরটা, তার বেসে কারেন্ট ফ্লোটা হচ্ছে বেসিক্যালি। যখন এটার বেসে কারেন্ট ফ্লো হচ্ছে তখন কি হচ্ছে, তখন এইটা ওপেন হয়ে যাচ্ছে, তার মানে এটা সুইচ অন হয়ে যাচ্ছে, নিচের যে নিচের এনপিএন ট্রানজিস্টরটা সুইচ অন হয়ে যাচ্ছে। এবার দেখ এটা যখন সুইচ অন হয়ে যাচ্ছে তার মানে কি, এখানে একটা কারেন্ট ফ্লো অকার করছে এই জায়গাটাতে, এই জায়গাতে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, মানে এখান থেকে এটা এসে এই অবধি তো ওয়েট করছিল, এটা এখন এখান দিয়ে আসতে পারছে, তার মানে এখানে একটা কারেন্ট ফ্লো অকার করছে এই জায়গাটা, এরকম ভাবে এসে এখন যেহেতু গেটটা ওপেন, বেসটা ওপেন হয়ে গেছে, এখান দিয়ে এসে এরকম ভাবে অকার করছে একটা কারেন্ট ফ্লো। এবার এটা যখন ঘটছে দেখ, এটা যখন ঘটছে তার ফলে কি হচ্ছে, বেসিক্যালি এর যে কালেক্টরটা এটাও অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তার ফলে এইখান থেকে কারেন্ট ফ্লোটা অকার করছে। তার মানে অ্যাকচুয়াল কারেন্ট ফ্লোর পাথটা কি হচ্ছে, এই। এখন দেখ যখন এই দুটো ট্রানজিস্টর কমপ্লিটলি স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, মানে যখন দুটো ট্রানজিস্টরই অন থাকছে, তখন আমি যদি গেটের এইটাকে অফও করে দিই, এটাকে যদি অফ করে দিই আমি, তাহলেও কিন্তু দেখ এদিক দিয়ে যেহেতু কারেন্ট ফ্লোটা বজায় থাকছে, সেহেতু তার কারণে এখানেও একটা কারেন্ট ফ্লো কিন্তু থাকছে। এই যে এটা এইখান দিয়ে তো একটা কারেন্ট ফ্লো সবসময় বজায় থাকছে এই পার্টটাতে, কারণ এই বেসটা তোর অ্যাক্টিভেটেড, তার মানে এখান থেকে যে পাওয়ারটা আসছে সেই পাওয়ারটা এটা দিয়ে যেমন ফ্লো করছে, এটা দিয়েও তেমনি ফ্লো করছে, তার মানে এটা অ্যাক্টিভেটেড রয়েছে। তার মানে এই যেটার বেস, এই নিচের ট্রানজিস্টরটার বেসও সবসময় অ্যাক্টিভেটেড থাকছে, তার মানে স্যাচুরেটেড রিজিয়নে এইটা ল্যাস্ট কন্ডিশনে থাকছে। অর্থাৎ আমি যদি গেটটাকে কেটেও দিই, অর্থাৎ এখানে যদি কোনো কারেন্ট ফ্লো আর নাও রাখি, তাহলেও কিন্তু এই এসসিআরটা ট্রিগার্ড থাকছে। এটার কথা আমি কালকে বলেছিলাম, আজকে আমি এটাকে ট্রানজিস্টরের অ্যাসপেক্টে তোদেরকে আর একটু বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে বেসিক্যালি এসসিআর এর ইন্টারনাল ব্যাপার স্যাপার, এগুলোই মোটামুটি তোদের মাথায় রাখতে হবে। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বল। বলছি এই যে তুমি যে টু ট্রানজিস্টর দিয়ে যেটা করলে, হ্যাঁ এক্ষেত্রে তো দুখানাকে মানে দুটি ক্ষেত্রেই তোমার বেস দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কিন্তু বেস দিয়ে তো হিউজ কারেন্ট, বেশি কারেন্ট ফ্লো করতে পারে না, তাহলে এটা খুব লো পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্যই কাজ করবে। না, ব্যাপারটা ঠিক তা নয়, কারণ এখানে আমি যেটা দেখো দেখাচ্ছি যেভাবেই কারেন্ট ফ্লো করো না কেন, আলটিমেটলি বেসের মধ্যে দিয়ে মেইন কারেন্টটা ফ্লো করছে। সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আমি জাস্ট কনস্ট্রাকশন পারপাস দেখাচ্ছি। তাহলে তো দেখ ট্রানজিস্টর আর এসসিআর এ কোনো ডিফারেন্স থাকতো না, আমি ট্রানজিস্টর দিয়ে এসসিআর বানিয়ে নিতে পারতাম, তাই না? হ্যাঁ দেখ ট্রানজিস্টর একটা লো পাওয়ার ডিভাইস, ঠিক আছে? বাট ট্রানজিস্টরের মেইন কারেন্টটা তো ফ্লো হয় কালেক্টর টু এমিটার বা এমিটার টু কালেক্টর। এবার এটা জাস্ট কারেন্টটা ফ্লো হয়, এটা জাস্ট এটার ক্ষেত্রে তো বেস দিয়ে কারেন্ট ফ্লো হবে পুরোটাই। এটা জাস্ট ওয়ার্কিং প্রিন্সিপালটাকে ডেমনস্ট্রেট করার জন্য আমি ট্রানজিস্টর দিয়ে তার মডেলটাকে কনস্ট্রাক্ট করলাম, কিন্তু মাইন্ডলি ট্রানজিস্টর একটা লো পাওয়ার ডিভাইস, সেটা কখনো এসসিআর এর সমকক্ষ হতে পারে না। এসসিআর ইজ কমপ্লিটলি এ ডিফারেন্ট ডিভাইস, কিন্তু তার কাজের ধরনটাকে বোঝানোর জন্য, ধর এক্ষেত্রে ট্রানজিস্টরের যে রেস্ট্রিকশনস গুলো আছে, যে বেস দিয়ে কারেন্ট ফ্লোটা খুব হিউজ হতে পারে না, এবার ধর এসসিআর এর ক্ষেত্রে এই সেম কনস্ট্রাকশনটা করলাম, শুধু ওই রেস্ট্রিকশনস গুলো আমি তুলে দিলাম, তাহলে কি হবে, তাহলে আমার অ্যাচিভ ডিজাইনটা আমি পেয়ে যাব। বেসিক্যালি এসসিআর এ সেরকমই থাকে, ট্রানজিস্টরটা দিয়ে আমি জাস্ট বোঝালাম যে কিভাবে এটা কাজ করে, ল্যাচিংটা কিভাবে হয়। ওকে, হ্যাঁ আচ্ছা এবার দেখ এসসিআর এর ক্ষেত্রে আরো যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এটা কোথায় কোথায় কাজে লাগে, কিভাবে কাজে লাগে, হ্যাঁ সেই জিনিসগুলো। এবার এর বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো মাথায় রাখতে হবে। তবে দেখ সেগুলো আমি এখানে আলোচনা করে আর আমি টাইম ওয়েস্ট করছি না, আমি একটা ডিটেলড নোট দিয়ে দেবো, ঠিক আছে? সেখানে এই জিনিসগুলো থাকবে, কারণ এগুলো তো জাস্ট ইনফরমেশন বেসিস, এগুলো মুখে বলে লাভ নেই। শুধুমাত্র যেটা যেটা আমাকে ডেরিভেট করে দেখাতে হবে বা যেটা যেটা আমাকে মানে কনসেপ্টটা বোঝাতে হবে, সেটাই আমি বোর্ড ওয়ার্কে দেখাবো। বাকি আমি যে নোটটা দিয়ে দেবো তার মধ্যে তোরা পেয়ে যাবি, না হলে এগোনো যাবে না, বুঝলি তো? অনেক সিলেবাস আছে তো।
এবার দেখ আমি যে নোটটা দিয়ে দেবো তার মধ্যে বেশ কিছু কোয়েশ্চেন্স থাকবে, সহজ কোয়েশ্চেন্স, কিছু থাকবে একটু জটিল গোছের কোয়েশ্চেন্স। সেই কোয়েশ্চেনগুলো সলভেশনও আমি করে দিয়েছি এবং সেগুলো দেখে কিন্তু তোদের কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, কারণ আমি তোদের পরে যখন এমনি কোয়েশ্চেন দেবো তখন কিন্তু ওই ধরনের কোয়েশ্চেনই থাকবে, তার মধ্যে একই কোয়েশ্চেন নাও থাকতে পারে। তো যেমন ধর একটা জিনিস হতে পারে যে ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং কাকে বলে, এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে, আর সেটা তোরা তোদের মতো করে অ্যান্সার দিতে হবে। আচ্ছা, এবার আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ট্রিগারিং এর যে মোডগুলো, ট্রিগারিং এর মোডগুলো তোদের আমরা প্রথম আমি কি বললাম, ফরওয়ার্ড কন্ডাকশন মোডে ফরওয়ার্ড ট্রিগারিং, যেটা ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং। এছাড়াও কিন্তু আরো বেশ কিছু ধরনের ট্রিগারিং হয়, যেমন হচ্ছে ডিভিডিটি ট্রিগারিং। কালকে আমি বলছিলাম মনে আছে যে দুটো পয়েন্ট যেহেতু অ্যানোড ক্যাথোড রয়েছে তার মাঝখানে একটা ক্যাপাসিটেন্স বিল্ড আপ হয়, বলেছিলাম মনে আছে? আমার মনে হয় যে ক্যাপাসিটর টাইপের মনে হয়। হ্যাঁ। তো এবার দেখ ডিভিডিটি ট্রিগারিংটা কি। আচ্ছা এইগুলো আমি মুছে দিচ্ছি, বলেছিল। আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি। দেখ ডিভিডিটি ট্রিগারিং বলবো আমরা, ক্যাপাসিটেন্স বিল্ড আপের ফলে যে ট্রিগারিংটা হবে সেটাকে আমরা ডিভিডিটি ট্রিগারিং বলবো, ঠিক আছে? ডিভিডিটি ট্রিগারিংটা কি হচ্ছে দেখ, ডিভিডিটি ট্রিগারিংটায় দেখ কি হচ্ছে, দেখ J1 আর J3 এই দুটো কি থাকছে, এই দুটো ফরওয়ার্ড বায়াস থাকছে। J2টাতে যদি আমি কোনো রকম কিছু পাওয়ার না দিই, মনে আছে প্রথমে আমি যেটা দেখিয়েছিলাম এই পার্টটায়, যেখানে আমি কিন্তু J2তে কিছু দিইনি, ও একটা নির্দিষ্ট পাওয়ারে যাওয়ার পর তখন ও কন্ডাকশনে যাচ্ছে, ঠিক আছে? তো ফরওয়ার্ড ব্লকিং মোডটা যখন একটা নির্দিষ্ট ভোল্টেজ ক্রস করে যাচ্ছে তখন কন্ডাকশন করছে। তো এই যে এই টাইমটাতে ঘটনাটা কি হচ্ছে, J2টা কি হচ্ছে, J2টা একটা মানে রিভার্স বায়াসড জোন, সেখানেতে মানে সেই যে জাংশনটা, সেই জাংশনটা ওপেন হচ্ছে না এই পার্টটাতে। এখন দেখ J2টা এক্ষেত্রে একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করছে, ঠিক আছে? কারণ দুখানা কন্ডাক্টিং প্লেট রয়েছে, মাঝখানে একটা জায়গা রয়েছে যে জায়গাটাতে কিন্তু কিছু নেই, মানে সেই জায়গাটা বেসিক্যালি একটা ইনসুলেটর টাইপের বিহেভ করছে। তাহলে ওর যে স্পেস চার্জটা রয়েছে ডিপ্লেশন রিজিয়নে, জাংশনের অ্যাক্রসে যে চার্জটা রয়েছে, সেই চার্জটা কিন্তু একটা ক্যাপাসিটরের মতো বিহেভ করছে। এবং একটা কিউ চার্জ যদি আমরা ধরে নিই, তাহলে এর মধ্যে যে ক্যাপাসিটেন্সটা আসবে সেটাকে আমরা এইরকম ভাবে ডিনোট করতে পারি। অর্থাৎ চার্জটা টাইমের রেসপেক্টে কি হচ্ছে, বাড়ছে। এবার ওকে, এটা ভি, হ্যাঁ আমার হাতটা একটু কেঁপে গেল আর কি। এটা আমরা লিখতে পারি, এটাকে এটা দিয়ে ইয়ে করে সাবস্টিটিউট করে, ঠিক আছে? এবার দেখ এই যে মানে ক্যাপাসিটেন্সটা বিল্ড আপ হচ্ছে, সেই ক্যাপাসিটেন্সটা বেসিক্যালি কি, সি ডিভিডিটি প্লাস ভোল্টেজের একটা কম্পোনেন্ট আছে, ওকে? এবার দেখ ডিসিডিটির যে পার্টটা, এটা তো জিরো, এই পার্টটা আমার জিরো। তাহলে আমার এখানে একমাত্র ওয়ার্কিং কম্পোনেন্ট হচ্ছে সি ডিভিডিটি, ঠিক আছে? তাহলে এই যে কারেন্ট ফ্লোটা হচ্ছে সেটা হচ্ছে ডিউ টু দিস ক্যাপাসিটেন্স, ঠিক আছে? তাহলে আমরা এটাকে সাবস্টিটিউট করে লিখতে পারি, আরে কি মুশকিল, বোঝা গেল? তো এইরকম ভাবে ডিভিডিটিটা কি, ডিভিডিটিটা হচ্ছে রেট অফ চেঞ্জ অফ অ্যাপ্লাইড ভোল্টেজ, মানে আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি অ্যানোড ক্যাথোডের মাঝখানে তার যে চেঞ্জটা হচ্ছে দ্যাট ইজ ডিভিডিটি। কারণ উইথ টাইম দেখ এখানে কি হচ্ছে, আমরা ভোল্টেজটা ইনক্রিজ করছি, তার মানে তার মাঝখানে নিশ্চয়ই কোনো টাইম আছে। একটা ভোল্টেজ তো আমি ইনক্রিজ করে চলেছি একটা নির্দিষ্ট পয়েন্ট, একটা ধর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে চলেছি একটা ভোল্টেজকে, তার মানে দ্যাট টেকস আ টাইম। তাহলে এই যে টাইমের রেসপেক্টে
যে অ্যাপ্লাইড ভোল্টেজে চেঞ্জ হচ্ছে সেইটা কি করছে, সেইটা বেসিক্যালি ওই যে J2 জাংশনের ক্যাপাসিটেন্সটা, সেই ক্যাপাসিটেন্সটাকে অল্টার করে দিচ্ছে। এবার যখনই এই হ্যাঁ বল, কোশ্চেন ছিল, বলো তাড়াতাড়ি, কারণ টাইম নেই একদম। বলছি J2টার তো তোমার রিভার্স বায়াস আছে। এরপর যদি এরপর ওটা এবার দুদিকে যখন থাইরিস্টারটা যখন এরপর কারেন্ট দিচ্ছি তখন ডিপ্রেশন রিজিয়ন তো কমতে বাড়বে। আরে দেখ সেটা বাড়ুক, কিন্তু সেই সঙ্গে ওখানে ট্র্যাপড চার্জটাও তো বাড়ছে। তাহলে তো ক্যাপাসিট্যান্স সেম হবে, যদি বাড়ে ক্যাপাসিট্যান্স তো বাড়বে, ক্যাপাসিট্যান্স তো কমবে। কি করে জিরো হবে তাহলে? ক্যাপাসিটেন্স কমবে যেমন, কিন্তু কথাটা হচ্ছে ক্যাপাসিটেন্স কার উপর ডিপেন্ড করে। ক্যাপাসিটেন্স যেমন মাঝখানের ডিপ্লেশন রিজিয়নটা তোর যে দূরত্বটা সেটার উপর যেমন তোরা বলছিস ডিপেন্ড করে, তেমনি আমি যে ভোল্টেজটা বাড়াচ্ছি সেটার উপর তো ডিপেন্ড করে। তো সেই জন্যই একটা সেটা একটা মিডিয়েশনে আসছে, দুটোর রেজাল্টেন্টটা তো আমরা কনসিডার করছি এখানে। জিরো বসে দিচ্ছে সেই জন্য ভুল নয়। না, ওটা আমরা জিরো ধরছি একটাই কারণে, তার কারণ হচ্ছে ওটা এখানে এফেক্টিভ হচ্ছে না। মানে তো মানে খুব কম ব্যাপার সেটা। হ্যাঁ, যেটা মেন এখানে কজ করছে সেটা হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। এবার যখনই ওখানেতে ক্যাপাসিটেন্সটা হাই হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, একটা টাইমের পর ওখানে কিন্তু ওই যে দুটো পার্টের যে চার্জটা ওখানে অ্যাকুমুলেট করছে তার ফলে ওটা ফরওয়ার্ড বায়াসড হয়ে যাচ্ছে। কারণ তোরা জানিস ক্যাপাসিটেন্সের ধর্মটা কি, আমরা যখন একটা উল্টো দিক থেকে চার্জটা দিই তখন কি হয়, তার যে মানে উল্টো পোলারিটির যে মানে চার্জগুলো সেগুলো কোথায় অ্যাসিমিলেট করে, সেগুলো তোর মানে জাস্ট অপোজিট সাইডের যে প্লেটটা সেখানে গিয়ে জড়ো হয়। আমি যখন ক্যাপাসিটার তোদের ক্লাসে বুঝিয়েছিলাম, ক্যাপাসিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল কোনো একবার বুঝিয়েছিলাম, তখন বলেছিলাম মনে আছে যে যেদিকে আমরা একটা নির্দিষ্ট পোলারিটির চার্জ দিচ্ছি তার উল্টো দিকে তার চার্জ ডেন্সিটিটা ক্রিয়েট হচ্ছে। তার কারণ আমি যদি এদিকে ধর ইলেকট্রনকে ঢোকাই তাহলে সে কি করছে, সে তার প্রভাবে উল্টো দিকের ইলেকট্রনগুলোকে ডিপ্লেট করে দিচ্ছে, তাই তো। তার মানে অন্য দিকের চার্জটা মানে সেই পোলারিটির চার্জটা অন্যদিকে ইনক্রিজ করে যাচ্ছে। সেই কারণে এটা রিভার্স বায়াসড কন্ডিশন থাকছে। তো সেই অবস্থায় যখন চার্জ ডেন্সিটিটা বেড়ে যাচ্ছে তখন ও ফরওয়ার্ড বায়াসড হয়ে যাচ্ছে এবং সেই কারণেই ও ট্রিগারিং হয়ে যাচ্ছে। বোঝা গেল? সেই জন্য এটাকে আমরা বলবো ডিভিডিটি ট্রিগারিং। কিন্তু এইটা মানে একদমই ইউজ করা হয় না, তার কারণ এটা মাঝে মাঝেই ভুলভাল ট্রিগার হয়ে যায় আর কি। এটা জেনারেলি ইন প্র্যাকটিস নেই, কারণ এটা বুঝতেই পারছিস যে কোনো এক টাইমে চার্জ বেড়ে গেল, ট্রিগার হয়ে গেল, তার কোনো নির্দিষ্ট টাইমিং পাওয়া যায় না। সেই জন্য অনেক সময় এটা ফলস ট্রিগারিং করে দেয়। বোঝা গেল? তো সেই জন্য এটা প্র্যাকটিক্যালি ইউজ করা হয় না। তো এসসিআর এর ধর এর মধ্যে আর যেগুলো আছে সেটা হচ্ছে গেট ট্রিগারিং, মানে গেট ট্রিগারিং এর মধ্যে আবার আছে ডিসি গেট ট্রিগারিং, এসি গেট ট্রিগারিং, এছাড়া ধর পালস ট্রিগারিং। এগুলো বেসিক্যালি বিভিন্ন রকম ভাবে ট্রিগার করে আমাদের কাজ করানোর প্রসেস। এগুলো কনসেপচুয়াল কিছু সেরকম কিছু নয়। তো এগুলো আমি যে নোট দিয়ে দেবো, নোটের মধ্যে তোরা পেয়ে যাবি। তো আজকে আপাতত যেহেতু টাইম হয়ে গেছে, এরপর নিশ্চয়ই আরো ক্লাস আছে, তো আজকের ক্লাস এখানেই শেষ করা হলো। ওকে, তোরা মোটামুটি আশা করি কিছুটা হলেও তো বুঝেছিস নাকি? হ্যালো, ঠিক আছে তাহলে ঠিক আছে, আমি আগে এটাকে রেকর্ডিংটা অফ করি।